মূর্তিটা ওর দিকে সেই তেরা বেঁকা ভাবেই এগিয়ে আসছে, আর একটু কাছে আসতেই বোঝা গেল এটা কোনো লোক নয়, একটা মেয়ে। পরনের শাড়ি লোটাচ্ছে রাস্তায়, ব্লাউজটা কাঁধের একপাশে নেমে গেছে, সুগভীর নাভি দৃশ্যমান, বক্ষ বিভাজিকা ব্লাউজ থেকে উঁকি দিচ্ছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। শাড়িটা সম্পূর্ণ খুলে মাটিতে পড়ে গেল। মেয়েটা এবার বাঁ হাতটা দিয়ে নিজের চুলের গোছাটা ধরে মাথাটা তুলল, একটু ঘুরিয়ে মুখখানা প্রায় 60 ডিগ্রি কোণে আড়াইয়ের মুখোমুখি করলো মেয়েটা। মেয়েটা খানিকক্ষণ ওকে ভালো করে নিরীক্ষণ করে, হাড় কম্পন ধরানো ফ্যাঁসে গলায় জিজ্ঞাসা করলো, আমার হাতটা কোথায়? নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প আসরের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম আমাকে দাও। এই গল্পে কি দেওয়ার কথা বলা হচ্ছে সেটি জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। আরেকটি কথা, গল্পটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। চলুন শুরু করা যাক আজকের গল্প আমাকে দাও। বৃষ্টিধারা শেষ হবার পর ফিরতি মেঘের দলকে ফাঁকি দিয়ে অর্ধগোলকটা একটা উঁকি মারতেই বিস্তীর্ণ ফাঁকা জমিটা আশ্চর্য রূপালী আলোয় ভরে গেল। ঠিক একই সময়ে ঝোপের মধ্যে থাকা একটা কালো হাত দৃশ্যমান হলো। হাতটা ঈষৎ কম্পমান। কিছুক্ষণের মধ্যেই সেই বুনো ঝোপের মাঝ বরাবর মাটি ফুঁড়ে টলমল পায়ে উঠে দাঁড়ালো একটা অবয়ব। দূর থেকে কেউ দেখলে অবশ্যই মনে করবে যেন কবরের মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে দুষ্টু জিন। অবশ্য সেটা মোটেই কোনো প্রেতাত্মা ছিল না, জলজান্ত একটা মানুষ। লোকটা উঠে দাঁড়িয়ে আবার ধপ করে বসে পড়ল। শরীর আর দিচ্ছে না, মাথাটাও কাজ করছে না। কতক্ষণ এভাবে এই জায়গায় পড়েছিল সেটাও ঠাউর করতে পারছে না। তবে তাতে অসুবিধা নেই, প্রাণটা যে বেঁচে গেছে এই ঢের। লোকটা আরো কিছুক্ষণ বসে রইল জড়বুদ্ধির মতো। বিড়বিড় করে কাকে যেন জিজ্ঞাসা করলো, আমি কি সত্যি বেঁচে আছি? উত্তর দেওয়ার জন্য কেউ এই ফাঁকা মাঠে ছিল না। খানিক বাদে সে সহতোক্তির ঢঙে বিড়বিড় করে বলল, 1 2 আড়াই। আমার নাম আড়াই শেখ, নিবাস বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ। এই তো সব মনে পড়ে যাচ্ছে। স্মৃতি লোপ পায়নি ভেবে একটু বেশি খুশি হলো মনে। পরক্ষণেই, আমি এখানে এসেছি কেন? কথাটা ভাবতেই গায়ের লোমগুলো দাঁড়িয়ে পড়ল। সবকিছু মনে পড়ে যাচ্ছে। সারা গায়ে অসহ্য যন্ত্রণা। বাঁ চোখটা দিয়ে প্রায় কিছুই দেখতে পাচ্ছে না। গর্ত হয়ে গেছে জায়গাটা। মনের পর্দায় ভেসে এলো রোগা পাতলা গড়নের চাচা গোছের লোকটাকে, যে থান ইটটা দিয়ে কপালে মেরেছিল। তখনই সম্ভবত ক্ষতটা তৈরি হয়েছিল। আড়াই শেখ সারা জীবন অনেক দুঃসাহসিক কাজ করেছে। খুন জখম তার কাছে ডাল ভাত, কিন্তু জিন্দেগিতে কখনো এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়নি। অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো আড়াই। টলমল করে 2 পা এগোতে না এগোতেই
মনে পড়ে গেল মতি মিয়ার কথা। মতির বাইকের পিছনে বসেই তো পালাচ্ছিল ও। মিয়ার পিঠে চপারের কোপ পড়েছিল, তাও সে গাড়ি চালাচ্ছিল। পিছনে বসেছিল আড়াই। সম্ভবত রক্তক্ষরণের ফলেই মতি দুর্বল হয়ে পড়েছিল। উল্টো দিক দিয়ে প্রবল বেগে ধেয়ে আসা গাড়িটাকে পাশ কাটাতে গিয়েই ছোট্ট টোকা লেগে গিয়েছিল, আর তাতেই দুজনেই ছিটকে পড়ে বাইক থেকে। ভাগ্য ভালো, আড়াই পাশের ঝোপে গিয়ে পড়েছিল। সেখানে ছিল কাদা মাটি, তাই প্রাণে বেঁচে গেছে। গলা দিয়ে অনেক কষ্টে খসখস করে একটা আওয়াজ বেরোলো। এই মতি, তুই কোথায় রে? অবশ্য বেশি খুঁজতে হলো না। রাস্তার ধারে মতির নিথর দেহটা পড়েছিল। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে হাঁ হয়ে যাওয়া মুখটায় মাছি ভন ভন করছে। ওর পাশে হাঁটু গেড়ে বসে গলার কাছটায় হাত দিয়ে কি যেন দেখলো আড়াই। গা ঠান্ডা, মনে হয় পড়ার সঙ্গে সঙ্গেই মরে গেছে মতি। রাস্তাটা একেবারেই শুনশান। রাজারহাটের ওই দিকটায় বিঘের পর বিঘে ফাঁকা জমি। সেখানে মাঝে মধ্যে একটা দুটো বহুতল উঠেছে। শহর এখনো ঠিক গড়ে ওঠেনি। দূরে মাঝে মধ্যে মাঠের মধ্যে ৩-৪ তলা তৈরি হওয়া বাড়ি দেখা যাচ্ছে। চাঁদনি আলোয় কেমন যেন একটা অদ্ভুত ফুতুরে শহর বলে মনে হচ্ছে জায়গাটাকে। আড়াই একবার চারপাশটা ভালো করে দেখে নিল। বড় রাস্তা ধরে এভাবে হাঁটা নিরাপদ নয়। আসলে একটা প্রচণ্ড ভয় কাজ করছে আড়াইয়ের মনে। কানে ভেসে আসছে শত শত লোকের চিৎকার। আজ ছিল পঞ্চায়েত ভোট। ওদের কাজই ছিল বিভিন্ন গ্রামে গ্রামে সন্ত্রাস চালানো। অবলীলায় খুন খারাপি করতে তার বাঁধে না। গায়ে অসীম বল, চপারের এক কোপে ধরমুন্ডু আলাদা করে দিতে পারে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। ওরা যখন ওই ছোট্ট গ্রামটার স্কুল বাড়িতে ঢুকে ভোট লুটের কাজ চালাচ্ছিল, একদল সশস্ত্র গ্রামবাসী ওদের ঘিরে ফেলে। ওখানে এই পরিমাণ সশস্ত্র লোকজন থাকার কথা নয়। সম্ভবত দলের কেউই এই খবরটা গ্রামে দিয়ে রেখেছিল। তারপর আর কি, বন্যার জলের মতো গ্রামবাসীরা ধেয়ে আসে। আড়াই আর তার দলবলকে মারতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই উন্মত্ত জনতা সুসংহত হয়ে প্রবলভাবে ঝাঁপিয়ে পড়ল আড়াই ও তার দলবলের উপর। প্রথমে বোমা ছুড়তে গিয়ে দুদু মিয়ার হাতটা উড়ে গেল। ভোজালির এক কোপে গালের একদিকটা খাবলা হয়ে ঝুলে পড়ল শোয়েবের। বেগতিক দেখে স্কুল বাড়ির পিছনের দিকে দরজাটা দিয়ে দৌড়ে পালাতে লাগলো আড়াই। কিন্তু কিছুটা যেতে না যেতেই খান ইট এসে পড়ল মাথায়। তার পরের ইঁটটা লাগলো শিরদাঁড়ায়। কুকিয়ে উঠে পড়ে গেল আড়াই। রাস্তার পাশে পড়ে থাকা একটা বাইক কুড়িয়ে স্টার্ট দিল মতি। টলমল দেহে কোনো ক্রমে ওর পিছনে চেপে বসলো আড়াই। পাগলের মতো গাড়ি চালিয়ে পালাচ্ছিল দুজনে। চারপাশে মুড়ি মুড়কির মতো বোমার শব্দ হচ্ছে। বাংলা তো নয়, যেন কোনো যুদ্ধক্ষেত্র। আড়াই ভাবছিল, যদি এ যাত্রায় প্রাণটা বেঁচে যায় আর কোনোদিন এইসব কাজ করব না। খেয়াল হলো আহত মতির পিঠে একটা জায়গা কেটে হাঁ হয়ে গেছে। ছলকে ছলকে রক্ত বেরোচ্ছে। মতির অবশ্য ভ্রুক্ষেপ নেই, মুখে কথাও নেই, যন্ত্রের মতো বাইক চালাচ্ছে। ওরা গ্রাম ছাড়িয়ে এলাকা ছাড়িয়ে তখন রাজারহাটের পথে। শুনশান পিচ রাস্তা দিয়ে বাইক চলছে। প্রায় চোখ বুজে এসেছিল আড়াইয়ের। আর ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। তারপর কতক্ষণ এই ঝোপের মধ্যে পড়েছিল ওর মনে নেই। রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলোয় টিম টিম করে লাইট জ্বলছে কিছুটা অন্তর অন্তর।
ওদের গ্রামের রাস্তাটা সারা বছর অন্ধকার থাকে আর বিশ্রী রকমের ভাঙাচোরা। লোকের কত যে অসুবিধা হয়। আর এখানে মসৃণ রাস্তা, আলো আছে, শুধু পথিক নেই। হঠাৎই ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আড়াইয়ের মনে হলো একটা লম্বা ছায়া ওর পাশে পাশে একসঙ্গে চলছে, কেউ অনুসরণ করছে। ভাবনাটা মাথায় আসতেই শরীরটা আড়ষ্ট হয়ে গেল। সম্ভবত এখনই একটা গরম বুলেট ছুটে আসবে, অথবা তাজা বোমা মাটিতে লুটিয়ে পড়বে ওর দেহটা। হাঁটার গতিটা খুব আস্তে করে দিল আড়াই। তবে একটা আশার আলো। লোকটা এতক্ষণ যখন গুলি চালায়নি, তার মানে ওর মনে এখনো কোনো সন্দেহ আছে। মনে মনে ঠিক করে নিল কি বলবে। আড়াইয়ের সঙ্গে কোনো অস্ত্র নেই। লোকটাকে এটাই বলবে যে ও নিছকই একজন গ্রামবাসী। ছায়াটা ওর আরো কাছাকাছি এসে পৌঁছে গেল। আরো খানিকটা এগিয়ে থমকে দাঁড়ালো আড়াই। সঙ্গে সঙ্গে ছায়াটাও থেমে গেল। আত্মসমর্পণের ভঙ্গিতে দুটো হাত আকাশের দিকে করে আস্তে আস্তে পিছন ঘুরল আড়াই। কিছুটা দূরে ওর সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষ, সম্ভবত বিকলাঙ্গ। একটা কালো জোব্বার মতো পোশাকে শরীরটা ঢাকা। কয়েকটা মুহূর্ত অপেক্ষা করে ছায়ামূর্তিটা কাছে এগিয়ে আসতে লাগলো। হাঁটার ভঙ্গিমাটা ভীষণ খাপছাড়া, যেন কোনো মানুষ নয়। একটা পোকা হেঁটে আসছে ওর দিকে। হাত পাগুলো অস্বাভাবিক সব কোণে বাঁকা চোরা, কখনো কখনো তাও ঠিক সম্পূর্ণ বিপরীত দিকে বেঁকে যাচ্ছে। কি করে সম্ভব? আড়াই চুপচাপ দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করলো ছায়া মূর্তিটা ওর দিকে এগিয়ে আসছে নাকি এমনি কোথাও যাচ্ছে। কিছুটা এসে সে দাঁড়িয়ে পড়ল। আড়াই কিছুক্ষণ অপেক্ষা করে আবার পিছন ফিরে হাঁটা লাগালো। মানুষটা ঠিক পিছন পিছন আসতে লাগলো। খসখস করে একটা শব্দ হচ্ছে। প্রচণ্ড বিরক্তি লাগছে আড়াইয়ের। আজকে কার মুখ দেখে যে বেরিয়েছিল কে জানে। প্রথমে জানটাই চলে যাচ্ছিল, দলের লোকেরা এইভাবে মরে গেল। তারপর এখন এই অদ্ভুত দর্শন মানুষটা ওকে অনুসরণ করছে। মনে মনে সে ফুঁসছিল আড়াই। বস্তা বস্তা রাগ যেন কেউ ঢেলে দিচ্ছিল খুলিতে। ঘুরে দাঁড়ালো আড়াই। মূর্তিটা ওর দিকে সেই তেরা বেঁকা ভাবেই এগিয়ে আসছে। আর একটু কাছে আসতেই বোঝা গেল এটা কোনো লোক নয়, একটা মেয়ে। পরনের শাড়ি লোটাচ্ছে রাস্তায়, ব্লাউজটা কাঁধের একপাশে নেমে গেছে। সুগভীর নাভি দৃশ্যমান। বক্ষ বিভাজিকা ব্লাউজ থেকে উঁকি দিচ্ছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। শাড়িটা সম্পূর্ণ খুলে মাটিতে পড়ে গেল। এতক্ষণ আড়াই তার শরীরের দিকেই তাকিয়েছিল। মেয়েটা আরও কিছুটা এগিয়ে আড়াইয়ের সামনে দাঁড়ালো। কতটা দূর? বড় জোর 5 ফুট হবে। ল্যাম্পপোস্টের টিমটিম আলোয় আড়াই স্পষ্ট দেখল মেয়েটার মাথাটা ঘাড় থেকে কাত হয়ে ল্যাতাচ্ছে। যেন ঘাড়ে কোনো শক্ত হাড় নেই, শুধু মাংসপিণ্ড দিয়ে মাথাটা লেগে আছে ধরের সঙ্গে। মেয়েটা এবার বাঁ হাতটা দিয়ে নিজের চুলের গোছাটা ধরে মাথাটা তুলল। একটু ঘুরিয়ে মুখখানা প্রায় 60 ডিগ্রি কোণে আড়াইয়ের মুখোমুখি করল মেয়েটা। জীবনে অনেক পাপ করেছে আড়াই, অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। মানুষ মারার সময় তাদের কাতরানি বা কাকুতি মিনতি আড়াইয়ের মনে বিন্দুমাত্র বেদনা জাগায়নি। কিন্তু আজ এইভাবে মেয়েটার মাথা তোলা দেখে ওর মতো ডাকাবুকো মানুষেরও শরীরের রোম খাড়া হয়ে গেল। ঝট করে মুখটা নামিয়ে নিল আড়াই।
তাকানোর সাহস হচ্ছে না। বেশ খানিকক্ষণ একভাবে দাঁড়িয়ে রইল। মেয়েটাও দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তারপর সাহস সঞ্চয় করে মুখ তুলে তাকালো আড়াই। মেয়েটা এখন আরও কাছে। এক কথায় বীভৎস লাগছে ওকে। গালের একদিকটা তোবড়ানো, ঠিক যেন কেউ থেঁতলে দিয়েছে। চুল দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে কালো তরল। সারা মুখটা ভেসে যাচ্ছে সেই কালচে তরলে। ওটার কিছুই না, রক্ত। সেই রক্তে ভেসে যাচ্ছে সর্বাঙ্গ, ভিজে জপ জপ করছে। মনের মধ্যে হাজারটা ড্রাম পিটছে। এটা এটা কিছুতেই মানুষ হতে পারে না। আতঙ্ক এমনই গ্রাস করেছে যে আড়াই দৌড়ে পালাতেও ভুলে গেছে। মেয়েটা ধীর পদক্ষেপে আরো কাছাকাছি চলে এলো আড়াইয়ের কাছে, খুব কাছে, একদম মুখের সামনে। তারপর কেমন যেন ঘোলাটে দৃষ্টি নিয়ে অপার্থিব ভঙ্গিতে তাকিয়ে রইল। আড়াই দেখল একটা পাথরের মতো কি যেন গুঁজে আছে চোখের কোণায়। সেটার চাপে অক্ষিকোঠর থেকে চোখটা যেন উথলে বেরিয়ে আসছে। পোকা কিলবিল করছে সারা মুখ জুড়ে। শরীরটা কেঁপে কেঁপে উঠছে আড়াইয়ের। তলপেটে একটা বেগ আসছে। থাই বেয়ে গরম জলের ধারা অনুভব করলো আড়াই। আটকাতে পারছে না ভয়টাকে। ও একবার একটা লোককে খুন করার আগে এমন ভয় পেতে দেখেছিল। সেও এইভাবে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। মেয়েটা খানিকক্ষণ ওকে ভালো করে নিরীক্ষণ করে। হাড় কম্পন ধরানো ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞাসা করলো, আমার আত্মা কোথায়? নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না আড়াই। আমার আত্মা কোথায়? আবার সেই ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ। প্রশ্নটার মাথা মুন্ডু কিছুই বুঝল না আড়াই। মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রইল, উত্তরের জন্য অপেক্ষা করছে হয়তো। আড়াই নিরুত্তর। এবার মেয়েটাকে অত্যন্ত বিচলিত মনে হলো। দাঁতে দাঁত চেপে তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করলো, আমার আত্মা কোথায়? প্রশ্নটার যেমন কিছু মাথা মুন্ডু নেই, তেমনি প্রশ্নের উত্তরটাও জানা ছিল না আড়াইয়ের। কিন্তু একটা জিনিস অবচেতন মনে ধারণা করতে পারছিল যে মেয়েটাকে কিছুতেই না বলা চলবে না। কিন্তু এই প্রশ্নটার উত্তরই বা কি? মেয়েটা আবার কেটে কেটে জিজ্ঞাসা করল, আমার আত্মা কোথায়? কোথায় আমার আত্মা? গলাটা আরও নির্দয় লাগছে, দিশেহারা লাগছে আড়াইয়ের। কি করবে ভেবে পাচ্ছে না। দৌড় লাগাবে নাকি বলে দেবে সে জানে না। প্রবল আতঙ্কে কখনো কখনো বুদ্ধি খুলে যায় মানুষের। সেই রকমই হয়তো হলো। আড়াই কি মনে করে দূরের একটা গাছের দিকে আঙুল দেখিয়ে বলল, ওইখানে। মেয়েটা সঙ্গে সঙ্গে নিজের হাতটা দিয়ে মুন্ডুটাকে ওই দিকে ঘুরিয়ে দিল। খানিকক্ষণ তাকিয়ে থেকে কোনো কথা না বলে আবার হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে শরীরটাকে নিয়ে ওই দিকে চলল। ধীরে ধীরে রাস্তা পেরিয়ে জলার মাঠের মধ্যে নামলো সেই শরীরটা। তারপর এগিয়ে চলল গাছটার দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিশিয়ে গেল সে। এইভাবেই যে সহজে ওটাকে বোকা বানানো যাবে সেটা আগে ভাবেনি আড়াই। কিছুক্ষণ ওই দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জোর বাঁচা গেল। কিন্তু কি ছিল ওটা? তেষ্টাটা আবারও চাগার দিয়ে উঠল। একটু জল না পাওয়া গেলে হয়তো আর চলে না। সামনে ওই 5 তলা বাড়িটার নিচে একটা ঘর দেখা যাচ্ছে। সেখানে হয়তো কিছু লোকজন আছে। শরীরে শক্তি সঞ্চয় করে প্রাণপণে এগোতে লাগলো আড়াই। পা চালিয়ে হাঁটতে গিয়ে হলো বিপত্তি। কিসে যেন পা বেঁধে দম করে আছড়ে পড়ল।
ওর হাঁটুতে একজন মেরেছিল, সেই জন্যই তাড়াতাড়ি হাঁটতে পারছিল না। আর সেখানেই লাগলো। কাঁদরাতে কাঁদরাতে কোনো রকমে উঠে বসে পিছনের দিকে ঘাড় ঘোরাতেই শিউরে উঠল। দূরে সেই মেয়েটা দাঁড়িয়ে গাছের নিচে গিয়ে ঘুরে আসছে কিছু না পেয়ে। মেয়েটা এবার আর হাঁটল না, মাকড়সার মতো পায়ে ভর দিয়ে দ্রুত বেগে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। ভয়ে রক্ত জল হয়ে গেল আড়াইয়ের। কি হবে এবার? চোখের নিমেষে সেই অদ্ভুত অপজীবটা চলে এলো আড়াইয়ের সামনে। আবার ঠিক সেইভাবে মাথাখানাকে আড়াইয়ের মুখের দিকে করে তাকিয়ে রইল ওর দিকে। ভয়ঙ্কর সেই এক চোখা দৃষ্টি, যেন ছিঁড়ে খাবে ওকে। আমার হাতটা কোথায়? কোথায় আমার হাত? দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো মেয়েটা। কি কেলো রে বাবা, তোর হাত কোথায় তুই জানিস না, আমি জানবো? মনে মনে কথাগুলো বলল, কিন্তু মুখে বলতে সাহস পেল না। কি বলবে সেটাও ভেবে পেল না। এদিক ওদিক দেখে এবার বুদ্ধি করে সোজা 5 তলা বাড়ির ছাদের দিকে আঙুল দেখিয়ে দিল। মেয়েটা একবার ওদিকে তাকিয়ে মাকড়সার মতো চলনে দেওয়াল বেয়ে উঠতে লাগলো ছাদের দিকে। ভয়ে বুক শুকিয়ে গেল আড়াইয়ের। এবার যদি ওটা ফিরে আসে তাহলে কি করবে কে জানে। কিছুক্ষণের মধ্যেই সে ছাদে উঠে গেল। আড়াই ভাবল, এই সুযোগ, যদি এর মধ্যে বাড়িটার নিচের তলায় পৌঁছানো যায়, দরজা টেনে দেবে। আড়াই কোনো ক্রমে উঠে দৌড়াবার চেষ্টা করলো, কিন্তু মাঝপথেই সেই মেয়েটা হাজির হলো সামনে। আবার বরফের মতো শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার হাতটা কোথায়? কোথায় আমার হাত? আড়াই ভয়ার্ত গলায় অনেক কষ্টে বলল, খোদার কসম, আমি জানি না তোমার হাত কোথায়। মেয়েটা ঘাড় কাত করে তাকিয়ে রইল। মুহূর্তগুলো কেটে যাচ্ছিল, এ যেন এক অনন্ত নীরবতা। আড়াই ভাবল, মেয়েটা হয়তো বুঝবে ও সত্যি বলছে। মেয়েটা বিড়বিড় করে বলে উঠল, আড়াইয়ের মনে হচ্ছিল পাগল হয়ে যাবে। ও চিৎকার করে বলে উঠল, তোমার হাত কোথায় আমি কি করে জানবো? আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো, তোমার কোন হাতের কথা বলছো তুমি? মেয়েটা চুলের মুঠিটা ছেড়ে দিল, মুন্ডুটা ধপ করে নেতিয়ে পড়ল আবার। এবার বাঁ হাত দিয়ে ডান দিকের জোব্বাটা সরাতেই আড়াই দেখল ব্লাউজের হাতার ঠিক নিচের কনুইয়ের তলা থেকে ডান হাতটা কাটা। সেখান দিয়ে টস টস করে রক্ত ঝরছে। মেয়েটা ওই দিকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, আমার হাতটা কোথায়? আড়াই একটা গালাগালি দিয়ে চিৎকার করে উঠল, মাগি আমি জানি না, আমি জানি না। মেয়েটা গুমড়োতে লাগলো। ভয়ঙ্কর রাগে ফুঁসছে। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আড়াইয়ের ওপর, যেন একটা প্রকাণ্ড ষাঁড়ের মতো গুঁতো মারল। প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ল আড়াই। মাটিতে পড়ে গেছে আড়াই। মেয়েটা ওর পেটের উপর চেপে বসেছে। মেয়েটার সারা গা থেকে থকথকে তরল পদার্থ আর ভয়ঙ্কর মরা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। বরফের মতো শীতল হাতটা দিয়ে সে আড়াইয়ের একটা হাত ধরে টানাটানি করতে লাগলো, যেন হাতটা ছিঁড়ে নেবে। মেয়েটা হাতটা টানছে আর চিৎকার করে বলছে, তোর হাতটা দে, দে বলছি, তোর হাতটা দিবি, দে বলছি, হাতটা দে, দে আমার তোর হাত। ভয়ে জ্ঞান শূন্য হয়ে এলোপাথারি হাত চালাতে লাগলো আড়াই। শেষে সমস্ত শক্তি সঞ্চয় করে 2 পা জোর করে একটা লাথি কষালো। মেয়েটা ছিটকে পড়ল দূরে। পরক্ষণেই ঝাঁপিয়ে পড়ল আবার। এবার তোবড়ানো দাঁতগুলো দিয়ে কামড় বসালো আড়াইয়ের বাহুমূলে। কি ভয়ঙ্কর কামড়ের জোর! কোকিয়ে উঠল আড়াই। দে, দে তোর হাতটা দে, দে, দে তোর হাতটা।
টানতে লাগলো আড়াইয়ের হাত। শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। তার চেয়েও বড় কথা, মনের জোর একদম শেষ। এই ভয়ঙ্কর অপজীবটা ওর হাতটা ছিঁড়ে নেবে নিশ্চিত। চোখ বুজে আসছে আড়াইয়ের, এই শেষ। ঠিক সেই মুহূর্তে কানে এলো একটা পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে মেয়েটা থমকে গেল। ঘাটটা কাত করে আড়াই দেখল আপাদমস্তক চাদর জড়ানো একটা লোক। লোকটা এসে চাদরের তলা থেকে কি একটা বের করে ছুঁড়ে দিল মেয়েটার দিকে। ওদের থেকে সামান্য দূরে ধপ করে এসে পড়ল জিনিসটা। মেয়েটা কেমন হে হে করে লোভীর মতো হেসে উঠল। আমার হাত, এই তো আমার হাত, আমার হাত পেয়ে গেছি, আমার হাত বলে আড়াইকে ছেড়ে দিয়ে ওই দিকে এগিয়ে গেল। আড়াইয়ের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। জ্ঞান হারাবার আগেই দেখলো মেয়েটা সেই জিনিসটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে, যেটা আর কিছুই না, একটা কাটা হাত। আড়াই যখন চোখ খুলল, নিজেকে আবিষ্কার করলো রাস্তার ধারে শুয়ে আছে। পরক্ষণেই মেয়েটার কথা মনে পড়তে চট করে চোখটা বুজে ফেলল। এরপর সভয়ে একটা চোখের পাতা খুলে তাকিয়ে দেখলো মেয়েটা আছে কিনা। না, নেই। তার মানে এটা স্বপ্নই ছিল। একটা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে উঠে বসলো আড়াই। আর তখনই চোখে পড়ল খানিকটা দূরে বসে থাকা সেই চাদর জড়ানো লোকটাকে। চমকে উঠল। হ্যাঁ, তাহলে ওটা স্বপ্ন ছিল না? অবশ্য একটু স্বস্তিও পেল লোকটাকে দেখে। ডান বাহুতে চিনচিন করছে, ওখানে কামড় বসিয়েছিল মেয়েটা। ওকে উঠে বসতে দেখে এগিয়ে এলো লোকটা। আড়াই ওকে কিছু বলতে গেল, কিন্তু গলা দিয়ে প্রায় আওয়াজ বেরোচ্ছিল না। জিভটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেক কষ্ট করে ইশারায় একটু জল চাইলো। লোকটাও ইশারায় ওকে অনুসরণ করতে বলল। টলমলো পায়ে উঠে দাঁড়িয়ে ওর পিছন পিছন হাঁটতে লাগলো আড়াই। সেই লোকটা একদিকে আঙুল দেখালো। আড়াই দেখলো একটা বোতল, সামান্য জল। সম্ভবত লেবাররা কাজ করার সময় জলটা ফেলে গেছে। মরুভূমিতে পথ হারানো মুসাফির মরুদ্যানে জল দেখলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেইভাবে জলের শেষ বিন্দুটুকু শুষে নিতে চাইল আড়াই শেখ। লোকটাকে ধন্যবাদ জানিয়ে রাস্তার ধারে একটা ইটের গাদায় বসলো আড়াই। হাতে ঘড়ি নেই, মোবাইলটাও গ্রামে হারিয়ে গেছে। তবে শুনশান শহর দেখে মনে হচ্ছে এখন গভীর রাত। আড়াইয়ের পাশে এসে বসলো লোকটা। লোকটা যেন বেহস্তের দূত। আড়াইকে শুধু জল দেয়নি, তাকে ওই ভয়ঙ্কর জিপটার হাত থেকে বাঁচিয়েওছে। আড়াইয়ের গলায় এখন শব্দ ফিরে এসেছে। আপনি না থাকলে আমি এতক্ষণ জিন্দা থাকতাম না। লোকটা কথাটার উত্তর দিল না, শুধু একবার ঘাড় ঝাঁকালো। কিন্তু ওটা কি ছিল? আর আমার কাছে কেনই বা ও হাত চাইছিল? একবার ঢোক গিলল আড়াই। আপনি ওকে ওটা কি দিলেন? আমাকে কি করে বাঁচালেন? আর ওটা আপনাকেই বা আক্রমণ করলো না কেন? প্রশ্নমালা যেন শেষই হচ্ছিল না আড়াই শেখের। এই প্রথমবার কথা বলল লোকটা, খুব ধীর স্থির, গলাটা বেশ গম্ভীর ধরনের। সে অনেক কথা, শুনতে গেলে অনেক সময় লাগবে। আপনার হাতে কিছুটা সময় আছে তো? হ্যাঁ, তা আছে বটে। আসলে আমি এদিকে একটু কাজে এসেছিলাম, কিন্তু গ্রামে যা গন্ডগোল, আমার কাজটাই আর হলো না। ফেরার জন্য গাড়িটাও আর পেলাম না। ভাবছিলাম এখানে কোথাও থেকে যাই, তারপরে তো এই কাণ্ড। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এত রাতে এখানেই বা আপনি কি করছেন? বানিয়ে কথাগুলো বলল আড়াই। আমি এখানেই থাকি,
রাতে ঘুম আসছিল না, তাই বেরিয়ে পড়লাম। তারপর আপনাদের দুজনকে ওই অবস্থায় দেখলাম। কিন্তু কিন্তু মেয়েটা কে? আড়াই জিজ্ঞাসা করলো। যখন এতই কৌতূহল, তাহলে শুরুই করা যাক গল্পটা। ধরা যাক মেয়েটার নাম রচনা, বাঙালি সম্ভ্রান্ত ঘরের মেয়ে। বাবা নামি সার্জেন, মা কলেজে পড়ান। মেয়েটার আঁকার হাত ছিল চমৎকার। আর্ট কলেজের শেষের দিক তখন। একবার রচনার একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল। সেখানে এক সুদর্শন ভদ্রলোক প্রতিদিন আসতেন আর দুটো করে ছবি কিনে নিয়ে যেতেন। প্রথম দিকে ছবি বিক্রি হওয়ায় রচনা বেশ খুশি হয়েছিল। দ্বিতীয় দিনে বেশ অবাক হয়ে গেল, কিন্তু তৃতীয় দিনে ব্যাপারটা প্রগাঢ় কৌতূহলে বদলে গেল। ভদ্রলোক 40-এর কোঠায়, লম্বা, সুগঠন, চেহারায় আভিজাত্য আছে বেশ। ছবি কেনেন, কিন্তু তিনি রচনার সঙ্গে কথা বলেন না। রচনা ছটপট করতে লাগলো। এক্সিবিশনের চতুর্থ দিন ছবি কেনার পর রচনা আর থাকতে না পেরে ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে ছুটল। ভদ্রলোক অবশ্য খুব একটা বেশি কিছু বললেন না নিজের সম্পর্কে, একটা রহস্য জিয়ে রাখলেন। রচনার আগ্রহের পারদ আরো চড়ে গেল। এক্সিবিশন শেষ হলেও কৌতূহলের মাত্রা সীমানায় বাধা থাকলো না রচনার। ফোন, হোয়াটসঅ্যাপ নম্বর আদান প্রদানের সঙ্গে কথাবার্তাও বাড়তে লাগলো। ভদ্রলোকের নাম প্রশান্ত ভট্টাচার্য, ব্যবসায়ী পরিবারের ছেলে, ফ্যাশনেবল, পকেটে টাকার অভাব নেই, কথাবার্তা তুখোর। বয়স 40 পেরোলেও দেখতে অনেক যুবকের চেয়ে হ্যান্ডসাম। আর একই সঙ্গে যেটা রচনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল সেটা হলো চিত্রকলা সম্পর্কে প্রশান্তর প্রজ্ঞার ও জ্ঞান। বয়সের অনেকটা পার্থক্য থাকলেও দুজনের রসায়ন জমে ওঠে। কলকাতা শহরের আনাচে কানাচে বিভিন্ন আর্ট গ্যালারি থেকে রেস্টুরেন্ট ইতিউতি তাদের দেখা যেতে থাকে। মানুষটা একটু প্রাচীন ধারার, বই, সিনেমা, পুরনো দিনের গান এইসব নিয়ে চর্চা করেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি নেই। অচিরেই এই হ্যান্ডসাম মানুষটার প্রেমে পড়ে গেল রচনা। ধীরে ধীরে আলগা প্রেম, তুমুল ঘনিষ্ঠতা বদলে গেল। প্রশান্তকে মাঝে মাঝেই বিজনেস ট্যুরে এদিক ওদিক যেতে হতো। এই অছিলায় দুজনে লুকিয়ে লুকিয়ে বাইরে বিভিন্ন রিসর্টে ঘুরতে যেতেও শুরু করে। কিন্তু ব্যাপারটা আর চাপা থাকলো না। বাবা মা চেপে ধরলে রচনা জানালো প্রশান্তর কথা। কিন্তু এরকম অসম বয়সের জন্য ওর বাবা ও মা এতে কিছুতেই রাজি হলো না। রচনাও ছাড়বে না, ওদের কথা কাটাকাটি চলতে থাকলো। এদিকে রচনা বারবার প্রশান্তকে বলছে ওকে বিয়ে করতে, দরকারে বাবা মায়ের অমতে গিয়েও। কিন্তু প্রশান্তর কেরিয়ার, বিজনেস, বাড়ি, এটা সেটা বলে ব্যাপারটা ঝুলিয়ে রাখতে থাকে। একদিন বাড়িতে তুমুল ঝামেলা অশান্তির পর রচনা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল। ও সোজা চলে গেল প্রশান্তর অফিসে আর বলল, যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আজই বিয়ে করো। কিন্তু প্রশান্ত রচনাকে ওর অফিসে এভাবে আসতে দেখে প্রচন্ড ঘাবড়ে গেল। আসলে প্রশান্ত রচনাকে ওর নিজের সম্পর্কে সব কথা জানালেও একটা আসল কথা চেপে গেছিল। আর বলতোই বা কিভাবে, সে যে বিবাহিত। প্রশান্তর বিয়েটা যত না ছিল মনের, তার চেয়েও বলা যায় একটা বিজনেস ম্যারেজ। ওর শ্বশুরমশাই ছিলেন প্রশান্তর বাবার বিজনেস পার্টনার। প্রশান্তর বাবা একাধিক ব্যবসায় তখন টলমল। শ্বশুরমশাই বন্ধুর পাশে এসে দাঁড়ালেন, বাঁচালেন ব্যবসা। কিন্তু তার প্রতিদান স্বরূপ নিজের মেয়ে মৌপ্রিয়ার জন্য জামাই হিসাবে বেছে নিলেন প্রশান্তকে। মৌপ্রিয়া লন্ডনে থাকত,
দেখতে সুন্দরী, আধুনিকা। বিয়েতে না করার কোনো কারণ ছিল না প্রশান্তর। কিন্তু ভুলটা ভাঙল বিয়ের পরেই। প্রশান্ত এবং মৌপ্রিয়া দুজনেই দুই মেরুর বাসিন্দা। নাইট ক্লাব, পার্টি, বন্ধুদের সাথে উদ্দাম রাত্রিযাপন, নেশা করা, এরকম অনন্ত লঘু চরিত্রের মহিলা ছিল এই মৌপ্রিয়া, যাকে বলে বাবার আদরের স্পয়েল চাইল্ড। প্রশান্ত প্রথম প্রথম বারণ করেছে, এরপর ঝগড়াঝাটি, প্রবল চিৎকার চেঁচামেচি হয়েছে, কিন্তু শুদ্রবর না মৌপ্রিয়া, সে তার লাইফস্টাইল ছাড়বে না। আর মেয়ের প্রতি অন্ধ বিশ্বাস তার বাবার। প্রশান্তকে বলছেন একটু মানিয়ে নিতে। প্রশান্তর বাবা দাদারাও বলছে একই কথা। অবশ্য সেটা পারিবারিক ব্যবসা বাঁচাতে। বাধ্য হয়ে এসব মেনে নিয়েই চলছিল প্রশান্ত। বিয়ে ভেঙে বেরিয়ে আসা প্রশান্তর পক্ষে সম্ভব ছিল না। বিয়ের 10 বছর কেটে গেছে, না হয়েছে কোনো সন্তান, না স্ত্রীর সেরকম কোনো ইচ্ছা আছে। সরল সাদাসিধে রচনা এসব কথা কিছুই জানতো না। সত্যি বলতে ওর মনে কখনো প্রশ্ন জাগেনি বাবার আদরের সেই মেয়ে বাস্তব পৃথিবীকে খুব কম দেখেছিল। নিজের আকার প্রতি তার ছিল গভীর অনুরক্তি। আর প্রশান্ত যেহেতু ছিল খুবই চিত্ররসিক, তাই সহজেই সে রচনার মন জয় করতে পেরেছিল। ওদিকে রচনাকে প্রথমবার দেখেই ভালো লেগে গেছিল প্রশান্ত। এই দম বন্ধ করা বিবাহিত জীবনের বাইরে একটা খোলা হাওয়া যেন মেয়েটার। কিন্তু রচনার মতো দৃঢ়তা প্রশান্ত ছিল না। তার মেরুদণ্ড অত্যন্ত কমনীয়। সুতরাং অফিসে রচনার আবির্ভাবে প্রশান্তকে ভয়ে একদম কুঁকড়ে দিল। যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে খুবই সমস্যা। কিন্তু মুখ ফুটে সত্যি কথাটা বলতে পারল না রচনাকে। কোনো রকমে ম্যানেজ করলো সেদিন। এদিকে রচনার বাবা মাও বসে রইল না। তারা মেয়ের জন্য পাত্র দেখতে শুরু করলো। বাড়ির এই চাপ সহ্য করার ক্ষমতা রচনার ছিল না। ও পাল্টা চাপ দিতে থাকে প্রশান্তকে। রচনাকে হারিয়ে ফেলার ভয় ও না করতে পারছিল না। শেষে একটা ফোন দিয়ে আটলো। বলল বাবা মা ব্যবসায়ী পরিবারের ধনী মেয়ে খুঁজছে পাত্রী হিসাবে। ওদের বোঝাতে ওর কিছুদিন সময় লাগবে। কিন্তু এবার রচনা বেঁকে বসল। বলল প্রশান্তর যদি বাড়িতে জানাতে আপত্তি থাকে তাহলে সে নিজে যাবে ওর বাড়িতে, সবকিছু খুলে বলবে। এবার কিন্তু প্রশান্ত রীতিমতো ঘাবড়ে গেল। রচনা যদি সব ফাঁস করে দেয় তাহলে সব শেষ। শেষে একটা ফোন দিয়ে আটলো প্রশান্ত। বলল রচনা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি এই মুহূর্তে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট প্রজেক্টে ব্যস্ত। এই বাড়িটাতেই আমরা নতুন সংসার পাতব। বাড়িতে রাজি না হলে এখানেই হবে আমাদের নতুন জীবনের সূত্রপাত। তুমি আর কিছুদিন ধৈর্য ধরো। আরো কয়েক মাস কেটে গেল। রচনার বাড়িতে পাত্রপক্ষের আনাগোনা চলতে লাগলো। একদিন রচনা রীতিমতো উত্তেজিত গলায় জানতে চাইল বিয়ের ডেডলাইন কবে। প্রশান্ত তোতলামি দেখে রচনা অত্যন্ত বিরক্ত হলো এবং এরপর একদিন প্রশান্ত আশঙ্কা সত্যি করে ওর বাড়ি গিয়ে হাজির হলো। প্রশান্ত যদি ওর ঠিকানা দেয়নি, কিন্তু রচনা সেগুলো কোনোভাবে জোগাড় করেছিল। প্রশান্তর কপাল ভালো, সেদিন ওর স্ত্রী বাড়িতে ছিল না, তবে ওর বাবা উপস্থিত ছিলেন সেখানে। প্রশান্ত রচনার পরিচয় দিল একজন চিত্রশিল্পী হিসাবে। প্রশান্তর বাবার আর্ট সম্পর্কে সামান্যতম আগ্রহ ছিল না। তিনি তাচ্ছিল্য সহকারে দু একটা টুকটাক কথা বলে রওনা দিলেন। প্রশান্ত ব্যাপারটা ম্যানেজ করলেও ভালোভাবে নিল না রচনা। ও কেন সত্যি গোপন করলো সেটা জানতে চাইল না।
প্রশান্ত বুঝতে পারল ব্যাপারটা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। প্রশান্ত রচনাকে বলল, আমি তো এখনই বিয়ের জন্য রাজি আছি, কিন্তু বাড়িতে বলিনি। অপেক্ষা করেছি আমার নতুন প্রজেক্টটা শেষ হওয়া অবধি। আমাদের নতুন বাড়ির নামটাও দিয়েছি আর ম্যানশন, তোমার নামেই। কিন্তু আমাদের অন্য ব্যবসায় কিছু সমস্যার জন্য টাকা কিছু শর্টেজ পড়েছে, সেটাও মিটে যাবে, একটু ধৈর্য ধরো। রচনা বলল, তোমার একটা কথাও আমার আর বিশ্বাস করতে ইচ্ছা করছে না। শোনো না, বলছিলাম আগামী পরশু বিকালেই তোমাকে প্রজেক্ট স্পটে নিয়ে যাব, বাড়ির প্ল্যানিংটাও দেখাবো, আর বিয়ের আলোচনাটাও সেরে নেব। কিন্তু এখনই এই ব্যাপারে বাড়িতে কিছু জানিও না। এই বলে নির্দিষ্ট দিনে প্রশান্ত রচনাকে নিয়ে গেল সেই নির্মীয়মান ভবনে। আশেপাশে অনেকটা জুড়ে ফাঁকা জমি। প্রজেক্টের কাজ স্থগিত থাকায় জায়গাটা শুনশান। 5 তলা বাড়ি, প্রত্যেকটা তলায় ছাদ ঢালাই হয়ে গেছে, তবে জানলা দরজা বসানো, প্লাস্টার করা সবই বাকি। প্রশান্ত বলল ও রচনার জন্য টপ ফ্লোরে বিশাল ছবি আঁকার ঘর বানাচ্ছে। রচনা এতটা আশা করেনি, মনে মনে খুবই খুশি হলো। দুজনে হাত ধরে 5 তলার সিঁড়ি ভাঙতে লাগলো। তখন সন্ধে নেমে গেছে। কয়েক পশলা বৃষ্টি পড়ে আকাশটা মায়াবী লাগছে খোলা ছাদ থেকে। চারিদিকে সবুজের সারি, বিস্তীর্ণ খোলা জমি, আর দূরে মাঝে মধ্যে কয়েকটা নির্মায়মান বাড়ি। এক বিখ্যাত ইউরোপিয়ান চিত্রকারের তার প্রেমিকের জন্য আঁকা এক সন্ধ্যাকালীন পেন্টিং। এর ইতিহাসটা বলছিল প্রশান্ত, মুগ্ধ হয়ে শুনছিল রচনা। ভাবছিল, প্রশান্ত বয়সে বড় হলে কি হবে? অল্প বয়সী ছেলেদের এই গভীরতা কোথায়? এই জন্যই প্রশান্ত ছাড়া আর অন্য কোনো পুরুষকে তার মনেই ধরে না। প্রশান্ত এবার মোবাইলের ক্যামেরাটা সেলফি স্টিকে আটকে এক জায়গায় রাখলো। সেট করে রচনাকে নিয়ে চলে গেল ছাদের প্রান্তে। সুন্দর আঙুলগুলোতে হাত বোলাতে বোলাতে প্রশান্ত বলছিল, তোমার আঙুলে জাদু আছে। ইস, আমি যদি এই হাতটা পেতাম। রচনা হেসে ফেলে ওর কথা শুনে, বলে, দূর বোকা, তুমি শুধু হাতটা কেন, বিয়ের পর তো আমাকে পুরোটাই পাবে। রচনা আচমকা ভেসে গেল আবেগে। প্রশান্ত ঠোঁটের দিকে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল। এ যেন একটা স্বর্গ সুখ। প্রশান্ত নিজেকে আর সামলাতে পারল না। নিজের কামবাসনাকে জাগিয়ে তুলে সঁপে দিল রচনার কাছে। রচনার শরীরটা তরল মোমের মতো ছড়িয়ে পড়তে লাগলো প্রশান্তের শরীরে। উন্মত্ত যৌন খেলায় মেতে উঠল ওরা দুজন। প্রশান্তের হাতের ছোঁয়ায় রচনার শরীর দিয়ে শিহরণ খেলে গেল। রচনা স্তনবিন্ত, প্রশান্ত একটু মর্দন করে। রচনা চুম্বন করার জন্য ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই এক প্রবল মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করল রচনা। আবিষ্কার করল ওর শরীরটা শূন্যে ভাসছে। যাকে আঁকড়ে ধরে জীবন সাজাতে চেয়েছিল সেই মানুষটাই ওকে ধাক্কা দিয়েছে 5 তলার ছাদ থেকে। কয়েকটা মুহূর্ত প্রবল বেগে শরীরটা নেমে যাচ্ছিল মাটির দিকে। বাঁচার মরিয়ার চেষ্টায় রচনা হাত বাড়িয়ে কিছু ধরতে গেল, কিন্তু কার্নিশের ধাক্কা লেগে ওর ডান হাতের কবজিটা মটকে গিয়ে 180 ডিগ্রি ঘুরে গেল। এরপরই দড়াম করে শব্দ। সারা শরীরটা কাঁপছিল প্রশান্তর। কোনো ক্রমে ওপর থেকে উকি দিল সে। তলায় মুখ থুবড়ে পড়ে আছে রচনার দেহ।
হাত পা ঘাড় সবই অস্বাভাবিক কোণে বেঁকে চুড়ে গেছে। প্রশান্ত সারা শরীর বেয়ে নেমে আসছিল নোনতা জলের ধারা। কোনো ক্রমে সিঁড়ি টপকে নিচে নেমে গাড়ি বের করে রওনা দিল সে। আসলে এই রিয়েল এস্টেট গল্পটা ছিল মিথ্যে। যে বিল্ডিংটা প্রশান্ত রচনাকে নিয়ে গেছিল সেটা ছিল অন্য একটা লোকের। এরা ছিল 3 জন পার্টনার। এদের মধ্যে যে মূল ফাইন্যান্সার ছিল সে ব্রাজিলে একটা জালিয়াতি কেসে ফেঁসে জেলে আটকে পড়েছিল। ফলে বিল্ডিংটার কাজ সত্যি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছিল। এখানে লোকজনের আনাগোনা বন্ধ। রচনার খোঁজ করতে এখানে কেউ আসবে না, এটা প্রশান্ত জানতো। খানিকটা গিয়েই প্রশান্তর খেয়াল হলো সে ফোনটা ভুল করে ছাদেই ফেলে এসেছে। আবার গাড়ি ঘুরিয়ে রওনা দিল প্রশান্ত। তাড়াতাড়ি ছাদে উঠে গেল। ফোনটা সেভাবেই আছে। তারপর কোনো এক অদম্য আকর্ষণে কার্নিশের ধারে গিয়ে নিচে তাকালো প্রশান্ত। কিন্তু রচনার দেহটার দিকে তাকিয়ে ও যা দেখল প্রায় হার্ট ফেল হওয়ার জোগাড়। কেন? কি দেখলো প্রশান্ত? প্রশান্ত দেখল রচনা আকাশের দিকে মুখ করে শুয়ে, অথচ যখন পড়েছিল তখন মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন উল্টে গেল কি করে? তাহলে কি রচনা মরেনি? কিন্তু কোনো মানুষকেও দেখা যাচ্ছে না আশেপাশে। মাথা কাজ করছিল না প্রশান্তর। তড়িঘড়ি বাড়ির পেছন দিকে গেল প্রশান্ত। ছাদ থেকে যা দেখেছিল তার চেয়েও শতগুণ বিভৎস দৃশ্য দেখল সে। রচনার মুখের একদিকটা পুরো থেতলে গেছে, চোখের মধ্যে একটা বড় ইটের টুকরো গেঁথে গেছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের এবং বিভৎসময় ঘটনা, রচনার হাতটা কনুইয়ের নিচ থেকে আর নেই। যেন কেউ করাত দিয়ে কেটে নিয়ে গেছে হাতটা। এহেন দৃশ্য দেখে গা গুলিয়ে উঠল। বমি চাপতে পারল না প্রশান্ত। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। দম বন্ধ করে শুনছিল আড়াই। বেশ সাংঘাতিক ঘটনা। এরপর কি হলো? লোকটা মাথা নাড়ল। তারপর আর কি, রচনা ওখানেই পড়ে রইল। রচনার বাবা মা পুলিশে ডায়েরি করলো। পুলিশ তদন্ত করতে শুরু করলো। রচনার ব্যাগটা প্রশান্তর গাড়িতেই ছিল। সে ওর ব্যাগ মোবাইল সবই নষ্ট করে গঙ্গায় ফেলে দেয়। ডেড বডিটার সন্ধানও পুলিশ পেল না। তদন্ত করতে করতে ফোনের সূত্র ধরে পুলিশ প্রশান্ত অব্দি এলো। এইসব তদন্ত মাঝপথে থামিয়ে দেওয়ার জন্য যেটুকু প্রভাব প্রতিপত্তি লাগে তার অনেকটাই বেশি ছিল প্রশান্ত পরিবারের কাছে। তাই পুলিশের খাতায় রচনা মিসিং হিসাবে রয়ে গেল। আর ওর ডেড বডিটা শেয়াল কুকুরে ছেঁড়াছিঁড়ি করে খেলো। সোজা কথা কন কর্তা, মোদ্দা কথাটা হলো সেই রচনা এখন ভূত হয়ে ঘুরছে, এইটাই আপনি বলতে চাইছেন? এক্স্যাক্টলি তাই। আপনি এই মুহূর্তে এই যে নির্মীয়মান 5 তলা বাড়িটার সামনে বসে আছেন, এখানেই রচনা খুন হয়েছিল। এই চত্বরে অনেক ড্রাইভার গভীর রাতে গাড়ি নিয়ে যাওয়ার সময় হাত কাটা এক মহিলাকে ঘুরতে দেখে। কথাগুলো
আড়াইয়ের ঠিক বিশ্বাস হচ্ছিল না। আবার এই অদ্ভুত মহিলাটা যে তার কাছে এসেছিল এটাও সত্যি। লোকটার কথা মতো রচনার অতৃপ্ত আত্মা এখানে ঘুরে ঘুরে বেড়ায় আর ওর সেই কাটা হাতটার খোঁজ করে। মাথাটা দপদপ করছিল আড়াইয়ের। এইসব ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু তাও ওর মনে কেমন খটকা লাগছিল আর একই সঙ্গে প্রচণ্ড ভয় লাগছিল। আড়াইকে চুপ করে বসে থাকতে দেখে লোকটা বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আপনি একটু তলিয়ে ভাবুন। আড়াই বলল, অনেকগুলো খটকা আছে। প্রশান্ত ওকে ঠেলে ফেলেছিল, তারপর আবার যখন সে ফিরল দেখলো মেয়েটা চিত হয়ে শুয়ে, তার হাতটা কাটা। এটা কি করে সম্ভব? তাহলে কি অন্য কেউ ওর হাত কেটে নিয়েছিল? সে কে? কিন্তু সে কেনই বা এরকম করলো? একদম ঠিক বলেছেন। এই প্রশ্নটা আমার মাথাতেও এসেছিল। আপনি একবার আমার সঙ্গে আসুন। লোকটা উঠে দাঁড়ালো, সেই সঙ্গে আড়াইও। বাড়িটার পিছন দিকের ফাঁকা জায়গায় আড়াইকে নিয়ে গেল লোকটা। এলাকাটা পাঁচিল দিয়ে ঘেরা, বিশাল ঝোপ তৈরি হয়ে গেছে এদিক ওদিক। ওখানে পড়ে থাকলে সত্যি বাইরে থেকে দেখা অসম্ভব। লোকটা আঙুল দিয়ে একটা জায়গা দেখিয়ে বলল, ঠিক ওইখানে রচনা পড়েছিল। আড়াই সন্দিগ্ধ স্বরে বলল, কিন্তু এসব কথা আপনি কি করে জানলেন? সে কিভাবে জেনেছি ওটা গুরুত্বপূর্ণ নয়। ওটা বাদ দিয়ে আমার কথা শুনুন। এবার ডান দিকে তাকান। কি দেখছেন? একটা ঘর, তাই তো? মাথা নাড়ল আড়াই। লোকটা বলল, এখন এই ঘরে যদি কোনো লোক লুকিয়ে থাকে, ছাদ থেকে কি সেটা বোঝা সম্ভব? না। ঠিক বললেন। প্রশান্তও বুঝতে পারেনি এই ঘরটায় একটা লোক লুকিয়েছিল। আসলে তখন ওর মাথা কাজ করছিল না। রচনার হাতে সবসময়ের জন্য পড়া থাকতো ওর ঠাকুমার দেওয়া একজোড়া সোনার বালা। ও যখন ওপর থেকে পড়ে যাচ্ছিল তখন হাত বাড়িয়ে কিছু ধরার চেষ্টা করছিল। কার্নিশে ঠোকা লেগে ওর কবজিটা বিচ্ছিরিভাবে ভেঙে যায়। লোকটা এই ঘরে থাকার সময় মরদেহটা পড়ার শব্দ শোনে। প্রশান্ত চলে গেলে সম্ভবত লোকটা প্রথমেই ওই বালাজোড়া খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কবজিটা ওভাবে বেঁকে যাওয়ায় হাতের বালা খোলা সম্ভব হয়নি। লোকটা তখন একটা দা দিয়ে কোপ মেরে মেরে হাতটাই কেটে নেয়। তারপর হাত সমেত বালা নিয়ে পালায়। কি মনে হয় ঠিক বলছি? আড়াই শেখের গাটা কেমন যেন শিরশির করে উঠল। ওর মনে হলো ঘটনার সঙ্গে ওর কোনো যোগসূত্র রয়েছে, কিন্তু কিভাবে সেটা কিছুতেই বুঝতে পারছে না। থম মেরে দাঁড়িয়ে রইল আড়াই। আপনি কি কিছু মনে করার চেষ্টা করছেন? ঘটনাটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে গল্পটা আমার শোনা, কিন্তু কেন এরকম হচ্ছে বলুন তো? তাহলে আমি বলি। সেই লোকটা সেদিন আকণ্ঠ মদ খেয়ে বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় ছিল। আসলে সে একটা মার্ডার করে ফেরার পথে এই বাড়িটায় লুকিয়েছিল। এত নেশা করেছিল তার মাথা কাজ করছিল না তখন। কিন্তু ওই যে কথায় আছে না, যাতে মাতাল তালে ঠিক। রচনার বডিটা পড়ার শব্দ শোনার কিছুক্ষণ পর টলমলো পায় সে বাইরে আসে। ডেড বডিটা ছেড়ে শুধু ওর নজরে পড়ে বালা দুটো।
পাশে একটা পুরনো কাটারি পড়েছিল। হাত থেকে বালা না খুলতে পেরে সে হাতটাই কেটে নেয় আর চম্পট দেয়। বালা দুটো বের করে হাতটা ফেলে দেয় কোনো জলায়। মদের ঘরে তার প্রায় কিছুই মনে থাকে না, এমনকি বালা দুটো উঠে খোয়া যায় স্টেশনে। সময়ের সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটাই ওর মাথা থেকে মুছে যায়। কি ঠিক বলছি? একটু মনে করার চেষ্টা করুন। আমি তো সূত্র দিলাম। আপনি কি পুলিশের লোক? আড়াই চোয়াল শক্ত করে জিজ্ঞাসা করলো, তাতে কি আর এসে গেল? প্রশান্ত যখন রচনাকে ঠেলে ফেলেছিল তখন ধরে প্রাণ ছিল সামান্য। তারপর ওই লোকটা মরমর প্রায় রচনার হাতটাই কেটে নিল। যে হাতে মেয়েটা তুলি ধরত, সেই প্রাণপ্রিয় হাতটাই আর রইল না। এটা কি সে কখনো মেনে নিতে পারে? আড়াইয়ের মনের ধোঁয়াশাটা কেটে যাচ্ছিল। অল্প অল্প হলেও মনে পড়ছে হাতটা ওই কেটেছিল, কিন্তু ও এই সব কাণ্ড করেছে কি করে যেন পুরোটাই ভুলে গিয়েছিল। লোকটা সব জেনে ফেলেছে। এমনও হতে পারে এ হয়তো তৃতীয় কোনো ব্যক্তি যে সবটাই দেখেছে, কিন্তু মনে রাখার তো কথা নয়। কিন্তু এখন আর ভেবে কাজ নেই। আড়াই মুহূর্তে মনস্থির করে নেয়। লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি তো পুলিশ, তাই না? কিন্তু আপনি কি করে প্রমাণ করবেন যে আমি হাতটা কেটেছি? লোকটা ব্যঙ্গস্বরে হেসে ওঠে। ও আমার প্রমাণ করতে লাগবে না। আমি অপেক্ষা করেছিলাম। আমি জানতাম একদিন না একদিন আপনি আসবেন। আপনার নিয়তি আপনাকে এখানে নিয়ে আসবে। আড়াইয়ের অপরাধপ্রবণ মস্তিষ্ক নিমেষে জরিপ করে নিল পরিস্থিতিটা। লোকটা ওকে চিনে ফেলেছে কোনো প্রকারে। এইসব কেসে সাক্ষীকে জিইয়ে রাখা কোনো মানে হয় না। আড়াইয়ের চোখটা ঘুরছিল এদিক ওদিক। দূরের জিনিসটা চোখে পড়তেই কাল বিলম্ব না করে জং ধরা লোহার রডটা তুলে নিল আর নিমেষে লোকটার খুলি লক্ষ্য করে আড়াআড়িভাবে চালিয়ে দিল রডটা। কিন্তু লোকটা লাগলো না। লোকটা অদ্ভুত কায়দায় হাওয়ার মতো সরে গেল। ওর কিছুই হলো না, শুধু গা থেকে চাদরটা খসে গেল। আড়াই আরেকবার রডটা তুলতে গিয়েও থমকে গেল। ওর চোখ চলে গেছে লোকটার ডান কাঁধের দিকে। আশ্চর্য ব্যাপার, জামাটা লটপট করছে। মানে তো পুরোটাই ফাঁকা। লোকটারও তার মানে ডান হাত নেই। লোকটা টলমল করতে লাগলো। কেমন যেন অপ্রকৃতিস্থ লাগছে এবার ওকে। গো গো করে একটা গোঙানি বেরিয়ে আসছে গলা চিরে। স্বরটা বদলে গেছে। জড়ানো গলায় বিড়বিড় করে উঠল লোকটা। সেই একই প্রশ্ন, আমার হাতটা কোথায়? মাথা ঝাঁঝা করছে। প্রবল একটা আতঙ্ক মাকড়সার জাল হয়ে বেঁধে ফেলেছে আড়াইকে। উন্মাদের মতো চিৎকার করে বলল, আপনি কে? আপনাকে আমি চিনি না। আপনার হাত কোথায় আমি জানি না। লোকটা বিকৃত স্বরে হাসতে লাগলো। যেন মরাদের রাজ্যের কেউ হাসছে। কি বিভৎস সেই কণ্ঠ! ঠিক আছে, আমার হাত কোথায় তুই জানিস না, কিন্তু রচনার হাত কোথায় সেটা তো তুই জানিস। সেই হাতটা তো তুই কেটে নিয়েছিলিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে। মদের ঘোরে কখন কি করেছি আমার মনে নেই। আমায় ছেড়ে দিন। লোকটা গলা ছেড়ে ডাক দিল, রচনা,
ও রচনা, তুমি শুনলে? তোমার হাতটা এই লোকটাই নিয়েছে, আমি নিইনি। তুমি তো আমার কথা বিশ্বাস করতে না, এবার বিশ্বাস হলো তো? গলার কাছে একটা জ্বলন্ত অঙ্গার যেন আটকে গেছে আড়াইয়ের। এ কি কোনো অবিশ্বাস্য স্বপ্ন? সারা দিনটাই কি একটা স্বপ্ন ছিল? কিন্তু স্বপ্নেও মানুষ ভয় পায়। কোনো ক্রমে বাড়িটা থেকে বেরিয়ে রাস্তায় এলো, আর ঠিক তখনই আবিষ্কার করলো সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, রচনা। মাকড়সার মতো হাত পা বেঁকিয়ে তাকিয়ে আছে কেমন জিঘাংসাময় দৃষ্টি নিয়ে। পর মুহূর্তেই আড়াই তার ঘাড়ে অনুভব করলো একটা হিমশীতল স্পর্শ। পাশে দাঁড়িয়ে সেই লোকটা। অবাক লাগছে, কিছুই বোঝা যাচ্ছে না, সব গুলিয়ে যাচ্ছে, তাই তো? খুনটা করার পর ওর জীবনে অভিশাপ নেমে আসে। রোজ রাতে রক্তাক্ত রচনা ওর বিছানার পাশে দাঁড়িয়ে থাকতো। রচনা ওর কাছে এসে জিজ্ঞাসা করত সেই প্রশ্নটাই যেটা তুই এতক্ষণ শুনছিলিস। প্রশ্নটা কি? বল, তুই বল। ভয়ে ভয়ে আড়াই বলল, আমার আমার হাতটা কোথায়? একদম ঠিক। প্রশান্ত এক প্রকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক চিকিৎসার পরও সেটা কমে না, জীবন হয়ে ওঠে দুর্বিষহ। চোখে ঘুম আসে না, বিছানায় শুলেই সে দেখতে পায় রচনা দাঁড়িয়ে আছে আর এক নাগাড়ে হাতটা ফেরত চাইছে। একদিন গভীর রাতে আর সহ্য করতে না পেরে প্রশান্ত চলে গেল রেল লাইনের ধারে। ডান হাতটা লাইনে রাখলো প্রশান্ত। তখনও পাশে দাঁড়িয়ে সব দেখছিল রচনার অপ্রাকৃত দেহ। কিছুক্ষণের মধ্যেই দুরন্ত গতির একটা ট্রেন হাতের ওপর দিয়ে চলে গেল। উল্লাসের আস্তে নাস্তে কাটা হাতটা করিয়ে নিয়ে চলে গেল রচনা, আর পড়ে থাকলো প্রশান্তর দেহ। এখানে আসার আগে সে ঘুম না ভাঙার মতো প্রচুর ওষুধ খেয়ে নিয়েছিল। বেচারা, খুনটা সে করেছিল, কিন্তু হাত তো কাটেনি। আড়াই তোদলাতে তোদলাতে বলল, আপনি এত সব কথা জানলেন কি কি করে? লোকটার হাসি হঠাৎ থেমে গেল। সেটা বদলে গেল ফুঁপিয়ে ওঠা কান্নায়। বলতে লাগলো রোবটের মতো, রচনা, তোমায় গতবার বলেছি তোমার হাত আমি নিইনি। তুমি শুধু শুধু আমার হাতটা নিয়ে নিলে। এই লোকটাই তোমার হাত নিয়েছে, এখন প্রমাণ করে দিলাম তো। কথা শেষ হবার আগেই সেই অপ্রাকৃতিক প্রাণীটা এগিয়ে এলো ওর দিকে। এক হাতে মুন্ডুটা তুলে ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আড়াইয়ের গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। কোনো ক্রমে তোদলাতে তোদলাতে বলল, ফেলে দিয়েছি, হাতটা আমি ফেলে দিয়েছি, আমার কাছে নেই সেটা। মেয়েটা যেন ফুঁসছে। ভয়ঙ্কর আক্রোশ ভরা গলায় বলে উঠল, তুই আমার হাতটা ফেলে দিলি আমার হাতটা। রে বলছি ওটা। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কান্নায় ভেঙে পড়ল আড়াই। ফুঁসতে থাকে সেই পেদনি। শয়তান, ভুল যখন করেছিস এবার সূর্যে দে, তোর হাতটা দে আমায়। ছুটে পালাতে চাইল আড়াই, কিন্তু পারল না। ততক্ষণে ওই বিকৃত শরীরটা ঝাঁপিয়ে পড়েছে ওর উপর। একটা কামড় বসালো ঘাড়ে। থুবড়ে মাটিতে পড়ল আড়াই। প্রাণপণে ছাড়াতে চেষ্টা করছে ওই দেহটাকে। পাশ থেকে কানে আসছে লোকটার বিলাপ, তুমি শুধু শুধু আমার হাতটা কেড়ে নিলে রচনা। এই লোকটা তোমার হাত নিয়েছে, তুমি ওকে ছেড়ো না, ওর হাতটা নিয়ে নাও। এই বলে
লোকটাও এসে রচনার সঙ্গে যোগ দিল। আড়াইকে মাটিতে চেপে ধরে দুটো হাত কাটা অপ্রাকৃতিক দেহ ডান হাতটা ধরে টানাটানি করতে থাকলো, যেন হায়নার দল জ্যান্ত শিকারটাকে ছিঁড়ে খাচ্ছে। অমানসিক যন্ত্রণায় চিৎকার করে উঠল আড়াই, কিন্তু ওর মরণ আর্তনাদ শোনার জন্য কোনো লোক সেখানে ছিল না। শেষ হলো আজকের হাড়হিম করা ভূতের গল্প আমাকে দাও। এই গল্প থেকে আমাদের প্রশ্ন হলো, যে লোকটি আড়াইকে এই সমস্ত গল্পটি বলল তার নাম কি ছিল? উত্তরটি আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। এছাড়া আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আমরা ফিরব আপনাদের কাছে। এই গল্পে যারা অভিনয় করেছেন তারা হলো সৌম্যজিৎ ঘোষ, অর্ণব বাগচি, প্রীতম চক্রবর্তী এবং জ্যোতি সেনগুপ্ত। আমরা দেখছি আপনারা গল্প শুনছেন অথচ কমেন্টে জানাচ্ছেন না গল্প ভালো লাগছে নাকি খারাপ। অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা আরও ভালো উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। গল্প ভালো লাগলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আমাদের গল্প সকলের কাছে পৌঁছে যায়, এবং লাইক করতে ভুলবেন না। এইরকমই সব দারুণ দারুণ গল্প পেতে আমাদের চ্যানেল গল্প আসর সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, না হলে কিন্তু আমাদের সমস্ত গল্পের আপডেট আপনাদের কাছে পৌঁছবে না। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে পরবর্তী সপ্তাহে ঠিক দুপুর 1টায়, শুধুমাত্র গল্প আসরে।